আর যে পলিটিক্যাল পার্টিগুলো সেগুলোর মধ্যে মোটা দাগে আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখছি, কিন্তু এখানে যে অদৃশ্য শক্তিগুলো চাচ্ছে না ইলেকশন হওয়ার জন্য, সেই অদৃশ্য শক্তির কিন্তু একটা গেম প্ল্যান আমি এটার সাথে সংযোগ করতেছি। সুতরাং আমি এটাকে জুজুর ভাই মনে করি না, এবং আমি মনে করি যদি ইলেকশন কোনো কারণে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এটার একটা কনসিকুয়েন্স, এটার যে যাত্রা সেই যাত্রাটা এই রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বা সেপ্টেম্বর কেন্দ্রিক যে এখানকার যে সময়গুলো শুরু হলো, এবং এটা আসলে যত দিন যাবে তত এটা আরো বেশি বিস্তৃত হবে। দেখুন, হাসিনার রেজিম এটা একটা অন্য ধরনের একটা ক্লাসিক্যাল, তার রেজিমকে যদি আমরা বিস্তারিত বিবরণ করতে যাই তাহলে এক একটা টার্মে সে এক এক রকম আচরণ করেছিল। সে 14 সালের পরে একনায়কতন্ত্র হলো, 18 সালের পরে ফেসিস্ট হলো, 18 সালের পর থেকে 24 সাল পর্যন্ত সে আসলে আলটিমেটলি মাফিয়াতন্ত্র দিয়ে গেল। তো এখন এই মুহূর্তে এই সরকারও যখন হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটি, প্রবল বেগে আন্দোলনটি উত্থাপিত হয়েছিল এবং আন্দোলনটি সংগঠিত হয়েছিল, তখন মানুষের মধ্যে একটা মুক্তির আশা ছিল, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের আশা ছিল। কিন্তু পরবর্তী সময় যখন এই সরকার বারবার সেই রিপিটেশনের জায়গায় ছিল, তখন আবার সে গ্রুপের একই প্রশ্ন আসছে যে আমরা কি একটা কর্তৃত্ববাদী দিয়ে আর নতুন কোনো কর্তৃত্ববাদী দিকে ডাইনামিক্স দিয়ে যাচ্ছি কিনা। দেখ, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি নতুন, যেহেতু খাগড়াছড়ি বিষয়টা আপনি টানলেন, এটি আমাদের একটি পুরনো একটি সেটেলমেন্টের ইস্যু, অনেক পুরনো একটি ইস্যু, কিংবা এটা আমাদের একটা ঐতিহাসিক একটি জায়গা, আমাদের বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম যে ইস্যুটি। কিন্তু এখানে রুবেল একটা কথা বলছি না যে জুজুর বয় দেখাচ্ছে, আমি ওটাতে একমত। সরকার অনেক কিছুতেই দায় চাপানোর জন্য আমাদের কিছু জুজুর বয় কাজ করে। হাসিনার আমল আমরা দেখতাম কিছু জুজু থাকতো, যদি আমাকে নির্বাচিত না করা হয় তাহলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হবে, আমাকে পাকিস্তান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে দেশ, এইটা সে অনেকদিন খাওয়াইছিল। এটা একটা সময় পরে এটা খাওয়াইতে পারেনি। এখন এই সরকারও প্রথম দিকে অনেক কিছু ব্যর্থতা রাখার জন্য, যেটা ভারতের ষড়যন্ত্র, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি না এই ক্ষেত্রে আসলে এটাকে উড়িয়ে দিচ্ছি না। এটা হচ্ছে আমার স্ট্যান্ডের জায়গা। এবার আমি ব্যাখ্যা আসি আপনাকে, সেটা হচ্ছে দেখুন, আপনার এই যে পার্বত্য চট্টগ্রামের যে ইস্যুটা, সেটা আপনি যদি লক্ষ্য করে থাকেন, বাংলাদেশের প্রায় পুরোটাই মানে ভারত বেষ্টিত একটা অঞ্চল, যেটা ভারত এবং মিয়ানমার সামান্য কিছু অংশ। এবং আপনি জানেন যে এখনকার রিজনাল যে জিওপলিটিক্যাল যে পলিটিক্সের একটা মানে তীর্থভূমি বলা যায় এটাকে, যে আমাদের পার্বত্য চট্টগ্রাম ঘেঁষা, আরাকান, রোহিঙ্গা, এখানে অনেক ইস্যু এখানে গেম চলতেছে। আপনি জানেন যে মিয়ানমার, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সে অঞ্চলের পাশেই মিয়ানমার একটি গৃহযুদ্ধ চলতেছে, এবং সেই গৃহযুদ্ধের রূপটা এমন যে সেখানে হচ্ছে কি ধরেন নানা ধরনের সশস্ত্র গ্রুপ, এবং কোনোটার সাথে কোনোটা কন্ট্রোল নাই। আপনি দেখেন জান্তার সাথে আরাকান আর্মি কন্ট্রোল নাই, আরাকান আর্মির সাথে এখানকার আবার রোহিঙ্গাদের নতুন তৎপরতা শুরু হলো, অনেক গেম চলতেছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল থাকবে আপনার যে বাংলাদেশ সরকারের প্রথম থেকে, বিশেষ করে আমাদের এখনকার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি শুরু থেকেই একটা মানবিক করিডোরের কথা বলেছিলেন। পরবর্তী মানবিক করিডোর যখন আমাদের সেনাবাহিনী বা আমাদের রাজনৈতিক দলগুলো এটা প্রোটেস্ট করে, তখন কিন্তু এটা পিছিয়ে যায়। এবং সে মানবিক করিডোরের সাথে কিন্তু আপনার ওয়েদার একটা জড়িত, ঝড় বৃষ্টি জন্ডা, এবং এটা খুব দুর্গম এরিয়া, তাই না? এখন এই যে ঝড় বৃষ্টি যখন শেষ হয়ে আসলো সেপ্টেম্বর পরবর্তী সময়, তখন কিন্তু এখানকার নতুন ইকুয়েশন শুরু হলো, নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি হলো, এবং সেই বাস্তবতা কিন্তু আমাদের আলটিমেট যে গোলটা ইলেকশনের সাথে জড়িত। সুতরাং আমি যেটা মনে করি, এবং আপনি জানেন এই মুহূর্তে কিন্তু আমাদের জাতিসংঘ অধিবেশনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং 3 রাজনৈতিক দলের ইলেকশনের সাথে জড়িত, আমি আসছি। এবং আপনি জানেন যে 30 সেপ্টেম্বর আমাদের রোহিঙ্গা বিষয়ক একটা মিটিং রয়েছে। কেন জড়িত আপনাকে আমি বলি, ধরুন এই সরকার ইলেকশন চায়, আমরা ইলেকশন চাই, প্রত্যেকটি স্টেক হোল্ডার ইলেকশন চায়, কিন্তু ইলেকশন চাইলেই হবে না, ইলেকশনটাকে বাস্তবে পরিণত করতে হবে, এটাকে হওয়াইতে হবে। এটা চাইলেই হবে না, হবে না, এটা উপর থেকে ওহী নাজিলের মতো হবে না, এটাকে হওয়াইতে হবে। এখন হওয়ানোর জন্য এবং হওয়াটা বাধার জন্য যে ফ্যাক্টরগুলো দাঁড়িয়ে আছে, সে এইখানকার রিজনাল সিকিউরিটি কিন্তু একটা বড় একটা থ্রেটের জায়গা। ধরুন আপনি সাপোজ, আমি আপনাকে উদাহরণ দিই, যখন ইলেকশনটা হলো না বা না হওয়ার জন্য অনেক উদ্ভূত পরিস্থিতি তৈরি করতে হবে। এখন এগুলো উদ্ভূত পরিস্থিতি তৈরি করবে কারা? হয় পলিটিক্যাল পার্টি বা পতিত ফেসিবাদ। এখন পতিত ফেসিবাদ তো আসলে খুবই কোণঠাসা, একেবারে নাজেহাল অবস্থা। আর যে পলিটিক্যাল পার্টিগুলো, সেগুলোর মধ্যে মোটা দাগে আমরা আন্ডারস্ট্যান্ডিং দেখছি, কিন্তু এখানে যে অদৃশ্য শক্তিগুলো চাচ্ছে না ইলেকশন হওয়ার জন্য, সেই অদৃশ্য শক্তির কিন্তু একটা গেম প্ল্যান আমি এটার সাথে সংযোগ করতেছি। সুতরাং আমি এটাকে জুজুর ভাই মনে করি না, এবং আমি মনে করি যদি ইলেকশন কোনো কারণে ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু এটার একটা কনসিকুয়েন্স, এটার যে যাত্রা, সেই যাত্রাটা এই রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বা সেপ্টেম্বর কেন্দ্রিক যে এখানকার যে সময়গুলো শুরু হলো, এবং এটা আসলে যত দিন যাবে তত এটা আরো বেশি বিস্তৃত হবে। আমি পরবর্তীতে আপনার আরো বিস্তারিত ব্যাখ্যা দিব। এটা কারা করছে বলে আপনার মনে করেন? আচ্ছা, এখানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বললো, যে সেখানে হচ্ছে কি তিনি ভারতকে সরাসরি দোষারোপ করলেন এবং পতিত ফেসিবাদকে দোষারোপ করলেন। আমি আসলে এটাকে আরো একটু ব্রড অ্যাঙ্গেলে দেখতে চাই। আপনি জানেন যে আমাদের বিশেষ করে যে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক যদি আপনি দেখেন, 1920 সাল থেকে 47 সাল পর্যন্ত এক ধরনের বাস্তবতা ছিল, 47 পরে 71 সালে এক বাস্তবতা ছিল, 71 থেকে 73 75 পর্যন্ত এক বাস্তবতা ছিল, তার পরবর্তী থেকে আরো অনেক নতুন বাস্তবতা, 97 সালে যে একটা সেটেলমেন্ট রেডি হয়, তাই না? কিন্তু আপনি যদি ওটার আঞ্চলিক যদি রাজনীতিটা একটু ফলো করেন, সে আমাদের প্রথম ভুলের জায়গাটা আমাদের 1972 সালে যে সংবিধানটা যুক্ত করা হয়, সেই সংবিধানে বলা হয় যে বাঙালি জাতীয়তাবাদ, তাই না?
এখন বাঙালি জাতীয়তাবাদ করে কিন্তু আপনি তাদেরকে তখন হচ্ছে বিট্রায়ার মনে করে, তারা তাদেরকে খুব ক্ষুদ্র বস্তু মনে করে। পরবর্তীতে যখন চতুর্থ সংশোধনীর পরে পঞ্চম সংশোধনী এটা বাতিল হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ গৃহীত হয়, আপনি যদি দেখেন এখনকার যারা বিশেষ করে 5ই আগস্টের পরে, আমি একটা বাস্তবতা আপনাকে খেয়াল করি, 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু সারা জীবন তারা সবসময় উপজাতি বলতো। আমি একটু আরেকটু যুক্ত করি, আমি মিলিটারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করেছিলাম, তাই না? এবং আমার রুমমেটরা ছিল চাকমা, মারমা, খাসিয়া, রাখাইন। তো আমি ব্যক্তিগতভাবে ওদের কালচারটা আমি অ্যাডাপ্ট করছি, আমি কিন্তু জানি, আমি ওই রিজনটাও খুব ছোটবেলা আমি ভিজিট করেছি, সুতরাং আমার ব্যক্তিগত কাছ থেকে দেখার একটা অভিজ্ঞতা রয়েছে। সুতরাং এই 5ই আগস্টের পরবর্তী সময় হঠাৎ করে কিন্তু আপনার উপজাতি টার্মটা ইউজ হচ্ছে না, আদিবাসী ইউজ হচ্ছে। এখন এটার মধ্যে কিন্তু মারাত্মক কনফ্লিক্টের জায়গা রয়েছে। আপনি দেখেন আমাদের এখানকার যারা উপজাতিগুলো একমাত্র সাঁওতাল ছাড়া কেউ কিন্তু আদিবাসী না, এবং তারা কিন্তু ধরেন 150-200 বছরের এখানকার এসেছে, কেউ ভারত থেকে এসেছে, কেউ মিয়ানমারের যে নির্যাতিত রাজা, সে রাজা থেকে নির্যাতিত হয়ে তারা এখানে এসেছে, এবং তাদের যখন এই টার্মগতি ইউজ করার কারণে তাদের যে অধিকার এস্টাবলিশমেন্ট করতে চান সেখানে একটা ব্যাঘাত ঘটে। সেকেন্ড বিষয় হচ্ছে দেখুন, তারা কিন্তু সেখানে বাঙালিদেরকে বলে বাঙালি সেটেলার বলে, তারপরে ভূমি টুমি নিয়ে অনেক ইস্যু রয়েছে। তারা বাংলাদেশে ইভেন শুধু তাই না, তারা বাংলাদেশে যে আর্মিকে বলে হচ্ছে কি জলপাই সন্ত্রাসী বলে। সুতরাং এই যে একটা ঘাটতি, এখানে অনেক সন্ত্রাসী গ্রুপ রয়েছে, আগে যেটা ছিল শান্তি বাহিনী সেটার অস্ত্র তুলে নিয়ে এলো, তারপর এখন জেএসএস রয়েছে, ধরুন এখানে অনেক আসলে ইকুয়েশন